আধ্যাত্মিক শক্তি যা পুরো একটি গ্রামে তাণ্ডব চালায়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম তাসরিফ। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তিনি তারপরে লিখছেন, আমি একজন সৌদি প্রবাসী। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা নামক একটি গ্রামে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত আমার নিজ গ্রামের। শুরুতে আমি আপনাদের আমার গ্রামের বাড়ির একটু বর্ণনা দিতে চাই। আমাদের বাসা যে জায়গায়, সেখানে পাশেই একটি পুকুর, যেটা ময়লাতে পুরো ভর্তি, যা ব্যবহারের অযোগ্য। পুকুরের 3 পাশ ঘিরে বাড়ি, আর আরেক পাশে একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ আর পুকুরের মাঝে রয়েছে একটি পুরনো তুলা গাছ এবং একটি তাল গাছ। পুকুরের উত্তর পাশে যেই বাড়িগুলো, তার অধিকাংশই নতুন। আগে এখানে ধান সিদ্ধ করার একটা মিল ছিল এবং ছিল ঝোপড়া কলা বাগান, যেখানে দিনের বেলায়ও কেউ যেতে চাইত না। সময়ের পরিবর্তনে মানুষ সেগুলো কেটে ঘর নির্মাণ করেছে। এত সব বর্ণনা কেন দিলাম একটু পরেই বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে মূল ঘটনাটি শোনা যাক। 2017 সালের শেষের দিকে আমি তখন মাত্র জেএসসি পরীক্ষা শেষ করেছি। হঠাৎ একদিন দুপুরে শুনতে পাই পাশের বাসার একজনকে নাকি জিনে আসর করেছে। কথাটি শুনে সাথে সাথে আমি সেখানে যাই। যে দেখি যার উপরে জিন ভর করেছে তিনি সম্পর্কে আমার দাদি হন। তার কাছে যেতেই বুঝতে পারি তার আচরণ স্বাভাবিক না। তাকে আমার যেমনটা দেখে অভ্যস্ত, আজ তিনি তার পুরো বিপরীত। আমি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে বাকিদের মতো দেখছিলাম। তিনি বাঁশের তৈরি একটি টুলে বসেছিলেন, যাকে গ্রামের ভাষায় মোড়া বলে, তবে তিনি সেটাকে উল্টো করে বসেছিলেন। হঠাৎ তিনি বসা থেকে উঠে রান্নাঘরে গিয়ে একটি ভাতের পাত্র নিয়ে আসেন, যেখানে প্রায় 5 জনের জন্য ভাত রান্না করা ছিল। সাথে ছিল কোনো এক মাছের বিশাল এক মাথা। দেখতে দেখতে সেই দাদি মাত্র 5 থেকে 6 মিনিটেই সমস্ত ভাত খেয়ে মাছের পুরো মাথাটা তার মুখে পুরে গিলে ফেললেন। সেটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। খাওয়া শেষে তিনি আমার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। তুই তো আগে আমার ওইখানে প্রায় যেতি, কিন্তু এখন যাস না। গাছগুলো কেটে ফেলাতে যাস না বুঝি? এ কথা বলেই তিনি কান্না করতে লাগলেন। আর ওনার এই অবস্থা দেখে ওনার ছেলে কোথা থেকে যেন এক কবিরাজকে নিয়ে আসেন। অতঃপর কবিরাজ তার কিছু রিচুয়াল শেষে ওই জিনটির সাথে কথা বলতে শুরু করেন। কথা বলার এক পর্যায়ে দাদিকে ধরার কারণ জিজ্ঞেস করলে জিনটি বলে, আমি ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ও মাছ ধুয়ে পানি আমার গায়ে ছুঁড়ে মেরেছে, তাই আমি ওকে ধরেছি। এখন তোরা যাই করিস না কেন, আমি ওকে ছাড়বো না। এ কথা বলে জিনটি হাসতে লাগলো। কবিরাজ যখন তার চিকিৎসা করছিলেন, তখন পাশের বাড়ির আরেকজন মহিলা একদম সামনে যেয়ে বসে পড়ে। কবিরাজ সরে যেতে বলা সত্ত্বেও সে ওখান থেকে সরতে রাজি হয় না। কবিরাজ তার উপর বিরক্ত হয়ে নিজের কাজে মনোযোগ দেয় এবং জিনটিকে তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার সময় বলে যায় সে আবার আসবে। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা তো কেবলমাত্র শুরু। ঠিক তার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই আবারও নাকি কাকে জিনে আসর করেছে। যে দেখি গতকাল যে মহিলা ওই দাদির কাছে গিয়ে বসেছিল, আজ তার উপরে জিনটি ভর করেছে এবং সে বিভিন্নভাবে সবাইকে গালিগালাজ করছে। সে বলছে, তোরা আমার বাসা নষ্ট করছিস, সময় আছে, চলে যা। তার এই পাগলামি চলাকালীন তার বাড়ির পাশে থাকা ধলেশ্বরী নদী দিয়ে একটি ট্রলার যাচ্ছিল, যেই ট্রলারে লাউড স্পিকারে কোরআন তেলাওয়াত প্লে করা হচ্ছিল। কোরআন তেলাওয়াত শুনে সে যেন নিজের শরীরটাকে দুমড়ে মুচড়ে ফেলছিল। এই ঘটনা দেখার পর আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ সে সময়ে আমাদের বেতকা বাজারে ছিলেন, যা আমাদের বাসা থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে অবস্থিত, তাই তার আসতে বেশি সময় লাগেনি। কবিরাজ তার বাড়ির উঠোনে প্রবেশ করতেই সে, মানে ওই মহিলা, তার খাট থেকে এক লাফে নেমে তার খাটের নিচে থাকা একটা বটি নিয়ে বাইরে ছুঁড়ে মারে, যেটিতে অল্পের জন্য কবিরাজ বেঁচে যায়। অথচ ঘরে উপস্থিত কেউ কবিরাজ এসেছে তা দেখেনি। তাহলে উনি কিভাবে বুঝলো
তা আমরা কেউ বুঝতে পারিনি। কবিরাজকে দেখার পরে সে কবিরাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আবার এসেছিস। তোকে বলেছিলাম আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি যাব না, আমার বলি চাই। এই কথা বলে সে বিকট শব্দে হাসতে শুরু করলো। অবশেষে কবিরাজ আবার তার রিচুয়াল শুরু করে এবং সে জিনটিকে তার পরিচয় জিজ্ঞেস করে। জিনটি বলতে শুরু করে, আমি আমার পরিবারের সাথে ছোটবেলা থেকেই এখানে থাকি, কোনোদিন কারো ক্ষতি করিনি। যখন এখানে কলাবাগান ছিল তখন আমার পুরো পরিবার এখানে ছিল। তোরা এই কলাবাগান কেটে ফেলেছিস, যার ফলে আমার পরিবার এখান থেকে চলে গেছে, শুধু আমি আমার মন থেকে গেছি। তারপরে সে পাশে থাকা তাল গাছটি দেখিয়ে বলে, এইখানে আমি থাকি, তোরা এই গাছের নিচে ঘর বানিয়ে আমার ঘর নষ্ট করেছিস, তাই আমি তোদেরকে এখানে থাকতে দেব না। কবিরাজের সাথে কথা বলার এক পর্যায়ে কবিরাজ তাকে যেতে বলে, কিন্তু জিনটি বলে, আমি যাব, তবে আমার একটি শর্ত আছে। আমাকে একটি কালো রঙের প্রাপ্তবয়স্ক ষাঁড় গরু দিতে হবে, তাহলে আমি চলে যাব। তার এই কথা শুনে কবিরাজ তাকে বলে, এই মহিলা খুবই গরিব, একটি গরু তো দূরের কথা, একটি ছাগল দেওয়ার মতো সামর্থ্য পর্যন্ত নেই, তার পক্ষে কিছু দেওয়া সম্ভব না। তুই চলে যা, নয়তো তোকে বোতলবন্দি করা হবে। এই কথা বলে কবিরাজ তার মন্ত্র পড়তে শুরু করে এবং জিনটিকে এবারও তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার আগে বলে যায় তার দাবি সে পূরণ করবেই, কেউ তাকে আটকাতে পারবে না। জিনটির মুখে এই কথা শুনে কবিরাজ বেশ চিন্তিত হয়ে পড়ে এবং সবাইকে সাবধানে থাকতে বলে সে চলে যায়। এই ঘটনার পরের দিন রাতে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। আমার পাশের বাড়ির এক চাচি মধ্যরাতে ওয়াশরুমে যেতে চান এবং ওয়াশরুমে গিয়ে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তাকে সেখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে তার অজ্ঞান হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ঘর থেকে বের হয়েছি বাথরুমে যাওয়ার জন্য, ঠিক তখনই আমার নজর পড়ে পুকুর পাড়ে। আমি দেখি একটি মহিলা আর তার পাশে একটি কালো রঙের গরু, আর মহিলাটি গরুর দড়ি ধরে রেখেছেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চোর হবে, পরে ভালো করে লক্ষ্য করে দেখি মহিলাটি স্বাভাবিকের চাইতে অনেক লম্বা, গায়ে একটি ছেঁড়া কাপড় জড়ানো এবং ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছিল সেই মহিলা। আমি আরো লক্ষ্য করি মহিলাটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে মানুষ তো দূরের কথা, একটি ছোট কুকুর দাঁড়ালেও পুকুরের ময়লাতে ঢুকে যাবে। তারপরে আমার আর কিছু মনে নেই। এই ঘটনার পরের দিনই অপেক্ষা করছিল আসল চমক। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই ওই পুকুর সংলগ্ন একটি গোয়াল ঘরে রাখা একটি কালো ষাঁড় গরু মারা গেছে, অথচ মালিকের কথা অনুযায়ী গরু সম্পূর্ণ সুস্থ ছিল। আরেকটি অবাক করা বিষয় হলো গরুটি সম্পূর্ণ অক্ষত ছিল। এই ঘটনার পরে ওই কবিরাজকে আবার ডাকা হয়। পরে সে এবং তার সহকারী মিলে কয়েকটি বাড়ি বন্ধ করে দেয়, যেটা ছিল সবচেয়ে বড় ভুল। এই ঘটনার পরে প্রায় 7 থেকে 8 মাস সব স্বাভাবিকভাবে চলছিল। তবে বিপত্তির সৃষ্টি হয় পুকুরের পার ঘেঁষা তুলা গাছের ডাল কাটার পরে। গাছের ডাল কাটার পরের দিন গাছের থেকে 20 মিটারের মধ্যে থাকা একটি বাড়ির একটি মেয়েকে জিন আসর করে। হঠাৎ সুস্থ স্বাভাবিক একটি মেয়ে পাগলামি শুরু করে এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। তার এই অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন রাখলেও তেমন কোনো লাভ হয়নি, তাই তাকে পরে বাসায় নিয়ে আসা হয়। তার অবস্থা বেগতিক দেখে তার মা ওই কবিরাজকে ডাকেন, যে ওই দুজনকে চিকিৎসা করেছিলেন। কবিরাজ আসার পরে কবিরাজ তার সাথে কথা বলতে শুরু করে। বলছেন, কবিরাজ, তুই আবার এসেছিস? তুই তো পাওনা নিয়ে গেলি, তাহলে আবার এই নির্দোষ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? তোকে 2 বার ছেড়ে দেওয়া হয়েছে, এইবার তোকে বোতলবন্দি করব। কবিরাজের এই কথা শুনে ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে, কবিরাজ, ভুল করছিস। তুই যাকে ভাবছিস আমি সে না, ও তো আমার বোন ছিল, যাকে তুই 2 বার কষ্ট দিয়েছিস, যার ফলে সে এখান থেকে চলে গেছে। আমিও ভেবেছিলাম চলে যাব, কিন্তু তুই সবচেয়ে বড় ভুল করেছিস এই বাড়িটি বন্ধ করে। তুই যখন এই বাড়িটি বন্ধ করেছিস তখন আমি এই বাড়ির ভেতরে বন্দী হয়ে যাই, তাই কোথাও বেরোতে পারিনি, তাই আমি এই মেয়েটিকে ধরেছি। এই কথা বলে জিনটি চিৎকার করতে শুরু করে। অবশেষে কবিরাজ পুনরায় তার রিচুয়াল শুরু করে এবং জিনটিকে তাড়াতে সক্ষম হয় এবং বাড়িটি ভালোভাবে বন্ধ করে দেয়। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে এই ঘটনাটি 100% সত্যি।
ঘটনার সত্যতা যাচাই করার জন্য আপনারা চাইলে আমার গ্রামে যোগাযোগ করতে পারেন। ওপরে সঠিক ঠিকানা দেয়া আছে। যদি আমার এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার আম্মার কাছে এমন আরো অনেক বড় ঘটনা আছে যেগুলো আমি লিখে পাঠাবো। ধন্যবাদ রাসেল ভাইকে পুরো ঘটনাটি পড়ে শোনানোর জন্য। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমি আশা করব যে আজকে আমাদের যে এপিসোডটি, সেই এপিসোডের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত কম উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। অডিও ক্লিপ যদি ভালো হয় আপনাদের প্রশংসা পাই, যদি খারাপ হয় তাহলে আপনাদের অনেক কি বলবো যে গালমন্দ শুনি। কিন্তু অডিও ক্লিপ চালাতেই হবে। সবগুলো ঘটনা যদি একইভাবে শুধু আমিই পড়ে যাই তাহলে তো হয় না। এই জন্য আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, সামনে নতুন একটা বছর শুরু হচ্ছে। এই বছরেরও একদম শেষের দিকে আপনারা দয়া করে, অনুগ্রহ করে যদি ভালো কিছু অডিও ক্লিপ আমাদের পাঠাতেন, যারা বলতে ভালো পারেন তারা যদি পাঠাতেন, আমরা সেটা খুবই আপনাদের অ্যাপ্রিসিয়েট করতাম। বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন, আমাদের ভাই বোনেরা আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলা ভালো বলতে পারেন, গুছিয়ে বলতে পারেন, তারা কেন পাঠাচ্ছেন না অডিও ক্লিপ? আমি তো এটাই বুঝতে পারি না। আমাদের রাজশাহী থেকে প্রচুর ঘটনা আসে আমরা জানি, খুলনা থেকে প্রচুর ঘটনা আসে আমরা জানি, ঢাকা থেকে প্রচুর ঘটনা আসে আমরা জানি। আপনারা প্লিজ অডিও ক্লিপ পাঠান। এবং আমি জানি যে কলকাতা এবং শিলিগুড়ি এই দুটো শহর থেকেও প্রচুর 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 পরিমাণের লিসেনার্স আমাদের সাথে যুক্ত হন। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ ঘটনা পাঠান অডিও ক্লিপের মতো করে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি আশরাফুল টাঙ্গাইল থেকে। আশা করছি রাসেল ভাই আপনি অনেক ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। প্রায় অনেক দিন যাবৎ আমি ভূত.com এর সাথে আছি। তো কথা না বাড়িয়ে আজকে আমি আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। মূলত সালটা ছিল 2021। কোভিডের কারণে পৃথিবীতে ভয়াবহ একটি বিপর্যয় চলছিল। 2021 নভেম্বরের দিকে প্রায় পুরো পৃথিবী যখন শিথিল হচ্ছিল, করোনা মহামারী সব শিথিল হচ্ছিল, তখন আমাদের এসএসসি পরীক্ষা অনেকদিন পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়। তো যথারীতি নভেম্বরে আমরা শর্ট সাবজেক্ট অথবা 3 সাবজেক্টের পরীক্ষা হয়। যথারীতি নভেম্বরের 22 তারিখ আমাদের পরীক্ষা শেষ। পরীক্ষার পর প্রায় অবসর সময় পাই 3-4 মাসের মতন। কোনো কাজকর্ম না থাকায় অবসর সময় তখন কি করব বুঝতে পারছিলাম না, ঘোরাফেরার ভিতরে চলছিল। তো তখন আমার এক বন্ধু বাপ্পি আমাকে এসে বলল, শীতের শুরু, নদীতে পানি খুব কম, চল আজ রাতে আমরা ফচকা নিয়ে মাছ ধরতে বের হই। যেটাকে অনেকে ফলা বলে থাকেন, আমাদের এখানকার ভাষায় যাকে ফচকা বলা হয়। যাই হোক, আমার মাছ ধরার খুব শখ ছিল অনেক ছোট থেকেই। সে কারণে ওই দিন আর ওকে না করতে পারিনি। ও বলল, তাহলে রাত 10টায়, কিন্তু রাত 10টায় আমি তোকে ডাকতে আসব, লাইট টাচ করে রাখিস। হ্যাঁ, আমি হ্যাঁ সূচক উত্তর দিয়ে বললাম আচ্ছা। বাপ্পি আবার বলল, রাত 10টায় কিন্তু। তারপর আমি যথারীতি চার্জার দিয়ে টর্চ লাইটটি চার্জ করে নেই। ধীরে ধীরে রাতের খাবার শেষ করে আমি আমার ঘরে চলে আছি। বলে রাখা ভালো, আমি তখন আলাদা ঘরে শুতাম, আলাদা রুমে না, আলাদা ঘরে শুতাম। যাই হোক, বাহিরে হালকা হালকা একটু একটু শীত। যেহেতু আমার মাছ ধরার খুব শখ, ওই শীত খুব একটা আমার গায়ে লাগলো না। আমি অপেক্ষা করতে লাগলাম বাপ্পির জন্য। কিন্তু রাত 10টা পেরিয়ে প্রায় 10:30 বাজে। তখন আমি বাপ্পিকে ফোন দিলে আশ্চর্যজনক ভাবে ওর ফোন আমি বন্ধ পাই। ওকে ফোনে না পেয়ে আমার একটু রাগই হচ্ছিল বটে, যে আমাকে বলল এখন ওর ফোন বন্ধ। আচ্ছা, যাই হোক, আমি শুয়ে পড়তে যাব, ওই সময় আমার দরজায় একজন কড়া নাড়লো।
দুইবার করানে রে মানে একটু মৃদু কণ্ঠে আমাকে বলল, আশরাফুল, মানে বলে রাখা ভালো, আমি রাত করে মাছ ধরতে যাই, এটা আমার পরিবার পছন্দ করতো না। তাই আমি ওকে বলেছিলাম যে বাড়িতে এসে বেশি ডাকাটাকি করার দরকার নেই, দুই একটা ডাক দিলেই হবে। আমার কথা মতো বাপ্পি এসে একটু মোটা আওয়াজে করে বলল, আশরাফুল, এই বলে দুইবার দরজায় ধাক্কা দিল। আসলে গ্রামে একটি কথা প্রচলন আছে যে টিন ডাকে নিচে ডাকিলে দরজা খুলতে হয় না, কিন্তু আমি যেহেতু ওকে বলেছিলাম বেশি ডাকাডাকি না করতে, তাই আমি দরজা খুলে বললাম, আরে বাপ্পি, এত দেরি করলি যে, তোকে ফোনে পাচ্ছি না কেন? ও হালকা আওয়াজ দিয়ে বলল, বেশি রাতে ভালো মাছ পাওয়া যায়, তাই একটু দেরি হয়েছে, এখন চল যাই। যেহেতু রাতের বেলা আমি তাই আমার সাথে করে একটি ম্যাচ লাইট নিয়ে যেতাম সব সময়। তো ওই দিন আমাকে বাপ্পি বলতেছে যে আমার কাছে আছে, তোর নেওয়ার দরকার নেই, তোরটা রেখে দে। আমার কাছে অবাক লাগলেও ম্যাচ রেখে দিয়ে বাপ্পির সাথে বেরিয়ে পড়ি। বেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে চলে যাই নদীর কাছে। সেই নদীটার নাম হচ্ছিল লাঙ্গুলা নদী বলে, যেটাকে মানে নদীর কাছে যখন পৌঁছালাম তখন চারিপাশটা কেমন ভারী ভারী অনুভব হলো। খুব অন্ধকার, হালকা হালকা কুয়াশা পড়েছে, মানে গা ছমছমে একটা পরিবেশের মতন ওইরকম। তো পরিবেশের অতটা তোয়াক্কা না করে নদীতে নেমে পড়লাম। মানে নদীতে নামতেই শরীরটা কেমন নাড়া দিয়ে উঠলো। বিশ্বাস করেন রাসেল ভাই, নদীতে প্রায় 30 মিনিটের মতন খোঁজাখুঁজি করেও কোনো মাছ পাচ্ছি না। তখন বাপ্পি পেছনে আমাকে বলল, এদিকে মাছ নেই, চল দয়ের ওদিকে যাই। বলে রাখা ভালো, বাপ্পি যেদিকে আমাকে যেতে বলছিল সচরাচর দিনের বেলা তো মানুষ ওদিকে যেত না। জায়গাটা ছিল অন্ধকার, গাছপালা লতা পাতাতে ভর্তি, এবং তার পাশেই ছিল একটি শ্মশান ঘাট। আশেপাশে প্রায় বাড়িঘর নেই বললেই চলে, শুধু শ্মশান ঘাটে একটি ঘর আছে, তাও ওইখানে মরা পড়ানোর সময় হয়তো বা কেউ থাকে বা কেউ থাকে না। ওইখানে সচরাচর মরা পড়ানোর কাঠখড় এসবই রাখা হয়। মানে বুঝতে পারছেন কিরকম একটা গা ছমছমে পরিবেশ, আশেপাশে বাড়িঘর তেমন নেই, পাশে শ্মশান ঘাট এবং জঙ্গল। যাই হোক, মানে বয়স তখন প্রায় 18 বছর, মানে শরীর রক্ত ছিল গরম টকবগে। তো তোয়াক্কা না করে বললাম, চল ওদিকে যাই। নদী ধরে হেঁটে যাচ্ছি, প্রায় 10 মিনিট হেঁটে গিয়ে পৌঁছালাম সেখানে। অবাক করা বিষয়, সেখানে যেতে আমার চোখে পড়ে অনেক মাছ, তবে মাছগুলো তুলনামূলক ছিল ছোট। বাপ্পি চলে যায় শ্মশান ঘাটের দিকে, ওদিকে তুলনামূলক একটু পানি বেশি, ওদিকে একটু মাছ মানে বড়তা পাওয়া যাচ্ছে হয়তো। মানে সেই দিকে প্রায় কোমর পর্যন্ত পানি ছিল। ও আমাকে বলে, এদিকে আয়, বড় বড় মাছ আছে। আমি একটু এগিয়ে কোমর পানিতে যেতেই দেখলাম আমি যত ওর দিকে যাই ও ততই বেশি পানিতে নামতে থাকে। মানে ধীরে ধীরে একদম শ্মশানের পাশে গিয়ে আমার একটু ভয় হতে থাকলো। আমি কম পানিতে চলে আসলাম এদিকে। বাপ্পি এত মাছ পাচ্ছিল, আমি লোভ সামলাতে না পেরে ওদিকে যেতে চাইলাম, কেননা রাত্রির বেলা মাছ শিকার এসেছি, যদি মাছই না পাই তাহলে কেমন না সেখানে। সেই কারণে আমি বললাম, না থাক, যাই ওদিকে, কি হবে, দুজনই তো আছি, সমস্যা নেই। তখন মানে ওদিকে গেলাম। ওদিকে গিয়ে মানে প্রথমেই একটি অনেক বড় একটি মাছ দেখতে পেলাম। হ্যাঁ, মাছের গায়ে যখনই আমি ফলা দিয়ে একটা আঘাত করেছি, মানে মাছটি নড়া দিয়ে উঠলো। মানে মাছের গায়ে এত শক্তি ছিল যে আমি ফলাটাকে ধরে রাখতে পারলাম না, মানে ফলাটা নিয়ে একদম চলে গেল। মানে তখন হুট করে আমার হাত থেকে টর্চ লাইটটা পড়ে যায়, মানে অস্বাভাবিকভাবে টর্চ লাইটটা পড়ে যায়। আমি ডুব দিয়ে লাইটটি খোঁজার চেষ্টা করলাম, লাইটটি ছিল ওয়াটারপ্রুফ। হ্যাঁ, তো আমি লাইটটি আর খুঁজে পেলাম না। তখন উঠে দেখি
মানে লাইটটার খুঁজে পেলাম না। যখন আমি পানি থেকে আমার মাথাটি উঠাই তখন দেখি যে পাপ্পির ওখানে নেই। আমি ভাবলাম হয়তো লাইট বন্ধ করে আমাকে ভয় দেখাচ্ছে। আমি ওকে কয়েকবার ডাকাডাকি করলাম, বাপ্পি বাপ্পি তুই কোথায়, আমার ভয় লাগছে তো। মানে ভেবে দেখুন, আশেপাশে আমার কেউ নেই, অন্ধকার পরিবেশ, আমি আছি প্রায় নদীর মাঝখানে, বুক পর্যন্ত পানি। মানে এমন একটা সময়, পাশে শ্মশান ঘাট, বুঝতে পারছেন কিরকম একটা ভয়ানক পরিস্থিতি। তো আমি তখন ভয়ে, মানে যখন আমি বাপ্পির কোনো পাত্তা পাচ্ছিলাম না, তখন আমি ভয়ে হুট করেই মানে পাড়ে উঠে আসার চেষ্টা করি। মানে তখন কেউ বা কারা বা কোন একটা শক্তি আমার পা ধরে টেনে আর কি পানির দিকে নিয়ে যেতে শুরু করে। মানে এমন একটা শক্তি যে আমার তখন শরীরে কোনো প্রকার মানে শক্তি ছিল না, আমার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল। মানে খুবই একটা খারাপ অবস্থা। যখন আমাকে নদীর মাঝখানে একদম মানে গভীর পয়েন্ট, মানে মাঝের ওইদিকে তো এদিকে একটু কম, ওদিকে একদম গভীর, যেখানে দাও সেখানে পানি কখনো শুকায় না বলে রাখা ভালো। ওখানে আজ পর্যন্ত অনেকে চেষ্টা করেছে মানে মানে পানি শুকিয়ে মাছ ধরার, অনেকে অনেক মেশিন বসিয়েছে, কিন্তু সেখানে মানে কোনো কিছু করতে পারিনি, সেখানে পানি শুকায় না। হ্যাঁ, মানে মেশিন বসিয়ে পানি তুলে ফেলে এবং তার একটু পরে দেখা যাচ্ছে যে পানি ভরে যায়। হ্যাঁ, তো তখন মানে একটা ভারী ভারী একটা গলার আওয়াজে আমাকে বলতেছে যে আজকেই তোর শেষ দিন, আমরা তোকে আমাদের দুনিয়া নিয়ে যাব। খুব শখ না তোর মাছ ধরার? আরো ধরবি মাছ, ধর, বেশি করে মাছ ধর। আমি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারলাম না। মানে আমার পুরো শরীর যেন সে একটা মানে অস্বাভাবিক একটা শক্তি একদম গ্রাস করে আছে, যে পুরো শরীরটা এমন ভাবে ধরে আছে যে পুরো শরীর আমার অসাড় হয়ে গেছে। খুব কষ্ট করেও কোনো মানে সোরা এইসব কিছু আমি মনে করতে পারছি না। মানে কি একটা অবস্থায়, মানে আমি আসলে নিজেই কল্পনা করতে পারছি না যে আমি কি থেকে কি হয়ে গেল আসলে। তো তারপরে খুব কষ্টে, মানে খুবই কষ্টে আমি কিছু মনে করার চেষ্টা করতেছি, আমি কিচ্ছু মনে করতে পারছি না। তখন মানে হুট করে আমার পায়ে ধরে মানে নিচের দিকে টানতে শুরু করলো। নিচের দিকে টানতে একদম আমি মানে ওইখানে অনেক গভীর পয়েন্ট, একদম নিচে পর্যন্ত আমার পা মাটিতে গিয়ে ঠেকলো। মানে প্রায় আমি ওইখানে প্রায় 1 থেকে 1 মিনিটের মতন ছিলাম। মানে মনে হইলো যে আমি আর কয়েক সেকেন্ড থাকলে এখানে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। আমি তখন ভাবতেছি যে হয়তো আজকেই আমার শেষ দিন। মানে কি একটা অবস্থা। মানে তখন আমি খুবই কষ্টে মানে আল্লাহর নামটি আমার মনে আসে। আমি আল্লাহর নাম 2 বার পড়াতে মানে একটা মানে শিথিল একটা অবস্থা হলো যে আমার ছোড়া মনে পড়ে গেছে। তারপর মানে আমার শ্বাস প্রশ্বাস একদমই নেই, মানে আমি মুখও খুলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। পরে মনে মনে আমি আয়াতুল কুরসি পড়াতে মানে আয়াতুল কুরসি পড়া শেষ, তখন আমার উপর থেকে যেন কয়েক টন ওজন কমে গেল। মানে তখনও কিন্তু আমি পানির প্রায় অনেকটুকু নিচে আছি। মানে তখন মানে আমি যে পানির উপরে মানে কেমনে উঠলাম, মানে এক ধাক্কায় মনে হয় আমি উঠে গেলাম। হ্যাঁ, মানে এক ধাক্কায় উঠে যাওয়ার পর দেখি যে আমার ফলাটা আমার পাশে। হ্যাঁ, ফলাটা আমার পাশে এবং লাইটটাও আমার মানে আশ্চর্যজনক ভাবে লাইটটাও আমার পাশে। মানে তখন আমি লাইটটা যে ধরবো মানে ওইটুকু সাহস আমার ছিল না। তখন আমি ফলাটা ধরে আস্তে 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 কোনোভাবে মানে পারে ওঠার চেষ্টা করছি। মানে আমার শরীরে এমন একটা অবস্থা যে একটুকু শক্তি নেই, মানে নিঃশ্বাস নেব এরকমও অবস্থা নেই। মানে সাঁতার কাটার সময় আপনারা হয়তো বুঝে থাকবেন যে মানে ক্লান্ত থাকে না যখন, তো মানে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। তখন যে আমি নদীর মাঝখানে ওইখানে একটু মানে শ্বাস প্রশ্বাস নিয়ে তারপর আসবো, ওইরকম একটা সিচুয়েশন ওইখানে নেই। মানে আমি খুবই ভয় পাচ্ছি। তো চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। তখন আমি মানে কোন রকম ভাবে আমি মানে কোন দিকে যাব মানে আমি কোনো কিচ্ছুই দেখতে পাচ্ছি না। তখন আমি কোন রকম ভাবে মানে বলি যে আজকে একদিকে যাব, দেখা যাক একবারে গিয়ে আমার ঠেকবই। তো আমি মানে আমি ওইভাবে সাঁতার কাটতে একটা সময় আস্তে আস্তে একটা পাড়ে এসে উঠি। হ্যাঁ, পাড়ে এসে ওঠার পর মানে প্রথমে আমার পায়ে মানে যে কাঠ পোড়ালে যেরকম কয়লা হয় না, সেরকম কয়লার মধ্যে পাড়া দিয়েছি। কয়লা
বেশ কয়লা বেশ গরম ছিল। হ্যাঁ, কয়লা বেশ গরমই ছিল। তো পাশেই মানে আমার পায়ের সাথে লেগে মানে একটি মাটির কলস ভেঙে যাওয়ার শব্দ পেলাম। হ্যাঁ, পাশে ছিল মনে হয় কয়েকটা পয়সার, ওইটার ভিতরে ছিল হয়তো। তো তখন আমি আন্দাজ করতে পারছিলাম না আমি কোথায় আছি। মানে তখন আমার মনে হলো আমার হাতে ঘড়ি আছে। তো আমি ঘড়ির লাইট অন করতেই দেখলাম ঘড়িতে প্রায় রাত 2:30 বাজে। মানে 2:30 বাজে, কি একটা অবস্থা। তখন আমি ওই কাঠ কয়লা দেখে বা আমার পায়ের সাথে লেগেছে গরম। মানে তখন আমি শুনেছিলাম যে ওই শ্মশানে নাকি এই 2 দিন আগে একটি মরা পড়ানো হয়েছে, যে এখানকার কাঠ কয়লা ছিল ওগুলো এখনো প্রায় ঝুলন্ত আছে। হ্যাঁ, তো ওই জ্বলন্ত কয়লার উপরে পা লেগে আমি তখনই মানে বুঝতে পারলাম, বা আমার বুঝতে বাকি ছিল না যে আমি কোথায় এসে উঠেছি। মানে তখন আমার বুঝতে বাকি রইল না যে আমি আর কোথাও উঠিনি, আমি শ্মশান ঘাটে এসে উঠেছি। সাথে সাথে মানে আমি সেন্সলেস হয়ে যাই, মানে সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। মানে তারপরের কাহিনী কি একটা অবস্থা। তো মানে সেন্সলেস হয়ে যাওয়ার পর প্রায় 14-15 ঘন্টা কেটে যায়। প্রায় তখন বেলা 3 থেকে 4টা হয়তো এরকম সামথিং বাজে। মানে আমার সেন্স ফিরে আসে। জ্ঞান ফিরতে আমি মানে শুনতে পাই আমাকে ভোরবেলা রবি মাঝি ও তার 2 ছেলে মাছ ধরতে গিয়ে শ্মশান ঘাটে শেওড়া গাছের নিচে সেন্সলেস অবস্থায় পায়। হ্যাঁ, আমার জ্ঞান ফিরতে সবাই প্রশ্ন করতে থাকে ওইখানে আমি কি করতে গিয়েছিলাম বা কেন গিয়েছিলাম, ওইখানে আমি গিয়েছিলাম কেন। মানে আমি কিছু বলার পাচ্ছিলাম না। মানে আমি কি বলবো, আমি তো এতটা মানে স্ট্রেঞ্জ, মানে এতটা চিন্তিত ছিলাম, এতটা ভয় পেয়েছিলাম যে আমি কিছু বলতে পারছিলাম না, আমি কাউকে চিনতেছিলাম না। তো মানে হুট করে আমার মনে আসলো যে আমার সাথে তো বাপ্পি ছিল। হ্যাঁ, তো তখন আমি ওকে ডেকে পাঠাই। মানে ও এসে আমাকে মানে যা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে ও বলল যে সেদিন রাতে নাকি ওর আম্মা অসুস্থ ছিল। ওর আম্মা অসুস্থ থাকায় ওরা টাঙ্গাইলে হাসপাতালে নিয়ে গিয়েছিল। মানে ওর ফোনে চার্জ ছিল না বিধায় আমাকে কল করে কিছু জানাতে পারেনি। মানে ওই দিন রাতে ওরা কেউই বাসায় ছিল না তখন। তাহলে আমাকে কে এইখান থেকে ডেকে নিয়ে গিয়েছে, মানে এইটা চিন্তা করে আমার আরো একটা ভয় হতে থাকলো। তো তারপর আমি ওই দিন রাতের ঘটনা, মানে ওই দিন রাতে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু আমার বাড়িতে খুঁজব। তারপর বাড়িতে একটি ওঝা এসে আমাকে দেখে আমার কাহিনী শুনে মানে উনি বলেন যে বাবা তোর কপাল ভালো, তুই আজকে বেঁচে আছিস, তুই এখানে আছিস। তো মানে ঘটনাটি শুনে তারপর উনি বলল যে তোকে একটি ভয়ানক একটি খারাপ জিন আসর করেছে। মানে সে তোকে ডেকে নিয়ে গিয়েছিল বাপ্পির রূপ ধরে। সে তোকে, তার উদ্দেশ্য ছিল তোকে মেরে ফেলা। মানে এটা শুনে মানে আমার পরিবারের লোক একদম স্তম্ভিত হয়ে যায়। মানে এটা কি, একটা জিন কেনই বা আমাকে মারতে চাইবে? এটা একটা অস্বাভাবিক ঘটনা না? হ্যাঁ, খুবই অস্বাভাবিক ঘটনা। তো তারপর ওঝা সাহেব আমাকে তাবিজ দেন, পানি পড়া দেন। তারপর কিছুদিন ভালো কাটতে থাকে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু যার জীবনে মানে সবকিছু ঘটবে তাকে মানে কিভাবে থামাবে? তো তারপর প্রায় কেটে যায়, প্রায় বছরখানিক সময় কেটে গেছে। তখন প্রায় সবকিছু আমার সাথে স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আমি প্রায় সবকিছুই, সব দিকে আমি ঠিক আছি। তো তখন আমি প্রায় কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ি, প্রায় 1 বছর কেটে গেছে। মানে ফার্স্ট ইয়ারে পড়ার সময় মানে আমার গলায় যে তাবিজ ছিল, মানে আমার যে বন্ধু বান্ধব ছিল কলেজের, তারা মানে আমাকে নিয়ে হাসি তামাশা করতো যে তাবিজওয়ালা, এই সেই বিভিন্ন কিছু বলতো। তো তারপর আমি তাবিজটা খুলে ফেলি। হ্যাঁ, সেটা খুলে ফেলে দিই, রাগে ফেলে দিই। ও আরেকটা কথা ভুলে গেছে যে আমাকে কবিরাজ সাহেব বলেছিল যে তুমি রাতের বেলা কেউ ডাকলে বাইরে যাবে না, বা যে জায়গায় এরকম হয়েছিল ওই জায়গায় তুমি দিনের বেলাতেও যাবে না। হ্যাঁ, বা রাতে কেউ ডাকলে তো প্রশ্নই আসে না, সাড়া দেওয়ারই দরকার নেই। হ্যাঁ, তো আবার আসি কলেজের ঘটনায়। কলেজে মানে আমার বন্ধুরা হাসি তাচ্ছিল্য করতো বিধায় আমি মানে আমার তাবিজটা কলেজ মাঠে পুকুরে ফেলে দিই। আমার কলেজের নামটা সঙ্গত কারণে নাই বললাম, যাই হোক। তো তারপর ফেলে দিলাম, মানে সব স্বাভাবিক রয়েছে। মানে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর
মানে গোসল টোসল করে বিকেলে খেলাধুলা করে রাতে যখন শুইতে গেলাম, হ্যাঁ রাতে আমি শুয়েছি, সব স্বাভাবিক, হ্যাঁ কোনো সমস্যা নেই। রাতে প্রায় ঘুমিয়ে পড়েছি, প্রায় রাত 1 থেকে 2টা বাজে তখন, মানে মানে রাত 2টা এরকম হয়তো সামথিং বাজে তখন। মানে আমি রাতে একটি ভয়ানক, মানে ওই বিষয়টা নিয়ে ভয়ানক একটা স্বপ্ন দেখতে থাকি যে আমাকে উনি আবার টেনে নিয়ে যাচ্ছেন, টেনে নিয়ে গিয়ে আমাকে ওই শেওড়া গাছের মানে ওপরে বসালো, হ্যাঁ আমি এটা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি, পরেই একটু পরে আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গিয়ে দেখি প্রায় হয়তো রাত 2টা 2:30 এরকম বাজে, হ্যাঁ তো ভয় পাই। তারপর পানি খেয়ে আবার শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পর আবার দেখতে পাই একই স্বপ্ন, হ্যাঁ একই স্বপ্ন দেখতে পাই। মানে ঘটনার স্বপ্ন দেখে যখন উঠি তখন মানে ক্ষেত্রস্থ ছিল একটু আলাদা। মানে আমি ঘুম থেকে উঠে দেখি কি যে আমি আমার বিছানায় নেই, আমার আশেপাশে মানে লতা পাতা এইসব মানে কচি গাছের যে গন্ধ আছে না, পাতা ডালের এরকম গন্ধ পাচ্ছি, হ্যাঁ। তো পরে আমি উঠে দেখি যে আমি একটা কোনো গাছের উপরে আছি, হ্যাঁ গাছের উপরে, আশেপাশে কেউ নেই, মানে এরকম একটা অবস্থা। মানে আমি সাথে সাথে আবার সেন্সলেস হয়ে যাই। তো তারপর মানে পরদিন সকালে যখন প্রায় আমি শুনতে পাই যে মানে আমি সেন্সলেস ফিরে পাওয়ার পর যখন শুনতে পাই যে আমার আম্মু এসে মানে সকাল 10টার সময় আমাকে নক করতে থাকে ঘরে। যখন আমাকে ঘরে পায় না তখন মানে আমার ঘরের যে রুমের দরজা তালা ভেঙে তখন ওনারা ভিতরে প্রবেশ করে, হ্যাঁ ভিতরে প্রবেশ করার পর দেখতে পাই আমি এখানে নেই, আমার রুমটা এলোমেলো, মানে রুমের ভেতরে কিরকম একটা আষ্টি গন্ধ আছে, হ্যাঁ মানে লতা পাতা দিয়ে ভর্তি। তো তারপর ওনারা মানে আর তাদের আর বুঝতে বাকি রইল না যে আমি এখন কোথায় থাকতে পারি। তখন ওনারা চলে গেল সেই শ্মশান ঘাটের কাছে। সেখানে গিয়ে দেখে মানে আমি নাকি গাছের উপরে সেন্সলেস অবস্থায় শুয়ে আসি। মানে তারপরে তারা আমাকে ওইখান থেকে উদ্ধার করার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানে ডাক্তার আমাকে দেখে কিছু বলতে পারছিল না, মানে আমার সব রিপোর্ট সবকিছুই ছিল স্বাভাবিক। তো কিছুতেই আমার জ্ঞান ফিরছিল না, শুনলাম প্রায় 24 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। মানে জ্ঞান ফেরার পর সাথে সাথে হাসপাতালে আর রাখেনি, আমাকে নিয়ে চলে যায় মানে একটি বড় একজন হুজুরের কাছে। পরে হুজুর আমাকে দেখেই সবকিছু অনর্গল বলতে থাকে যে এই কাহিনী তো কিছু, তুমি ওই দিন একটা তাবিজ ফেলে দিয়েছিলা, তো তারপরেই তারা আবার তোমার কাছে এসেছে। তো এটা শুনে আমি অনেক ভয় পাই, মানে আমার বাড়ির সবাই অনেক করতে থাকে যে আমি তাবিজটা কেন ফেললাম, মানে আমারও হয় যে আমি কেন ফেললাম তাবিজটা। তো তারপর উনি আমাকে যাবতীয় বলল যে ওই দিকে তো ভুলেও যাবে না কখনো, বা আমি একটা তাবিজ তোমাকে এখানে বেঁধে দিচ্ছি, কখনোই জীবনে কখনো এটা খোলা যাবে না। পানি পড়া খাবে এবং রাতে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে তারপর ঘুমাবে। তো এখন আমি রাসেল ভাই, আমার এইচএসসি এক্সাম শেষ হয়েছে, মানে ভাবলাম যে অবসর সময় এখন এই গল্পটা আপনাদের পরে মানে শোনানো দরকার, সেই কারণে আমি শেয়ার করলাম। মানে এখন আমি সব স্বাভাবিক আছি, জানি না আগামীতে কি হবে। দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য। মানে ভূত.com এর সকল শ্রোতা এবং সবাইকে জানাই ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য, এবং কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই আপনিও ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীতে আরো কিছু ঘটনা আমার কাছে আছে, সেগুলো আমি পাঠানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন, খোদা হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Vote.com. The Fear Return with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, কারণ ঘটনার আগে বা পরে কেউ তেমন কথা শুনতে ইন্টারেস্টেড না। তো আমি যাই হোক শুরু করছি আমাদের পরের ঘটনা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সব সময় ভালো থাকেন তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি মোহাম্মদ তহিদুর হাসান রাকিব। আমার বাড়ি পাবনাতে, কিন্তু আমি পড়াশোনার জন্য রাজশাহীতে থাকছি। বর্তমানে বরেন্দ্র ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমি রাজশাহীতে থাকি বিধায় স্টুডিওতে গিয়ে ঘটনাটি শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আপনাকে পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি। আগে কখনো ঘটনা লিখিনি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে যে ঘটনাটি বলতে চাচ্ছি তা সম্পূর্ণ আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি 7 মাস আগের। ঘটনাটি মূলত আমার আম্মুকে নিয়ে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার আম্মু অসুস্থ। ইদানিং আম্মুর অসুস্থতা বেড়ে গেছে, ডক্টরের ওষুধ ঠিক মতো কাজ করছে না। হঠাৎ করে আম্মু আমাকে বলে আম্মু নাকি বালিশের মধ্যে একটি পুতুল পেয়েছে, আবার আম্মুর একটি জামা হারিয়ে গেছে। তাই আমার সন্দেহ হলো আম্মুর ওপরে হয়তো খারাপ কিছু করা হয়েছে। তাই আমি আমার কাছের পরিচিত এক বড় ভাই সামিউল ভাইকে এই বিষয়টি বলি। সামিউল ভাই আমাকে একটি হুজুরের সন্ধান দেন। দেরি না করে পরের দিন আমরা সেই হুজুরের কাছে যাই এবং হুজুরকে সব খুলে বললে হুজুর বলে আমার কিছুদিন সময় লাগবে, আপনারা রবিবারের দিনে এসে আমার সাথে দেখা করেন, আর আমাকে আপনার নাম, আপনার আম্মুর নাম, আপনার দাদা দাদির নাম এবং আপনার ঠিকানা লিখে দেবেন এবং তারপরে যাবেন। যেই কথা সেই কাজ। হুজুরের কথা অনুসারে আমি হুজুরকে সকল তথ্য দিয়ে বাসায় চলে আসলাম। তার আগে বলে রাখি, আমি যে রুমে থাকি সে রুমে যেখানে আমি মাথা রাখি তার সাথে জানালা আছে। আমি বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে পড়াশোনা শেষ করে যখন আমি ঘুমোতে যাব, ঠিক তখন কে যেন আমার জানালায় 2 বার টোকা দিল। আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমি 3 তলায় থাকি, তো জানালাতে কোনো মানুষ এসে টোকা দেবে কিভাবে? এটা তো সম্ভব না। তাই আমি মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়ি। ঠিক তার কিছুক্ষণ পর আমি আবার 2 বার জানালাতে টোকার শব্দ পাই। এবার আমি কিছুটা ভয় পেয়ে যাই। তখন সাথে সাথে আমার মনে হয় আজকে তো আমি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই নাই, তাই সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে শরীরটা বন্ধ করে শুয়ে পড়লাম। আলহামদুলিল্লাহ, তারপরে আর কোনো জানালাতে টোকা পড়েনি। ঠিক তারপরে রবিবারে আমি আর সামিউল ভাই যাই সেই হুজুরের কাছে। আমি হুজুরকে সালাম দিয়ে গত রাতের কথা জানালাম। হুজুর আমাকে বলল আপনি আমার কাছে এসেছেন, এটা তারা জানতে পেরেছে, তাই আপনাকে ভয় দেখানোর জন্য এমন কাজ করেছে, যেন আপনি ভয় পেয়ে কিছু না করেন। আবার হুজুর আমাকে বললেন, আচ্ছা আপনার কি কোনো চাচা বেঁচে আছেন? আমি বললাম জি বেঁচে আছেন। আমার কথা শোনার পর হুজুর বলল আপনার আম্মুর ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি হুজুরের কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। এরপর হুজুরকে বললাম, হুজুর এখান থেকে আমার আম্মুকে সুস্থ করার উপায় কি? হুজুর বললেন, আপনাকে কিছু জিনিস আনতে বলবো, যেগুলো নেওয়ার সময় আপনাকে কিছু নিয়ম মানতে হবে। গরু দিয়ে ভাঙানো খাঁটি ঘানির তেল, 3 স্থানের পানি, বড় পুকুরের পানি, নদীর স্রোতের পানি, কুয়োর পানি, 7 গাছের 14টা কাটা, কবরের মাটি, এটা আমি আনবো। আর কিছু কিনতে হবে, এর জন্য 250 টাকা লাগবে। হুজুর আমাকে এটাও বলে দিল আপনি কাউকে কিছু বলবেন না, তাহলে যদি তারা জানতে পারে নতুন করে ব্ল্যাক ম্যাজিক করতে পারে এবং আমার আর আপনার ক্ষতি হতে পারে। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে কোনো কিছু বলার দরকার নেই। হুজুরকে টাকা দিয়ে নিয়ম শিখে চলে আসলাম। সেদিন রাতে আমার সাথে কিছু হয়নি। সন্ধান পেলাম আমার বন্ধু ফারুকের গ্রামের বাড়িতে কুয়ো আর ঘানি ভাঙানো সরিষার তেল পাওয়া যায়, যা গরুর মাধ্যমে করা হয়। আমি সকল তথ্য নিয়ে ফারুককে নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। সরিষার তেল নিয়ে তারপরে কুয়োর পানি আর 14টা কাটা নিয়ে আবার রাজশাহীতে ব্যাক করব। যেই ভাবা সেই কাজ। প্রথম গেলাম গরু দিয়ে ভাঙানো সরিষার তেল নিতে। তেল নেওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল। যখন তেলের বোতলটি হাতে নিলাম তখন সাথে সাথে আমার শরীরে একটি ঝাটকা দিয়ে উঠল এবং শরীরটা দুর্বল হয়ে যেতে লাগলো। ওইভাবে সরিষার তেল নিয়ে এসে কুয়োর পানি আনতে গেলাম। সেখানে গিয়ে আর এক বিপদে পড়লাম। হুজুরের বলার নিয়ম অনুসারে আমি দোয়া পড়ে কুয়োর ভেতরে বালতি ফেলে দিলাম। সাথে সাথে আমার মনে হলো আমার গলা কি যেন চেপে ধরেছে। শ্বাস নিতে পারছিলাম না, নিজেকে ছাড়াতে পারছিলাম না। পরে ফারুকের ছোঁয়াতে আমি বাস্তবে ফিরে আসি।
বন্ধু ফারুক বলেছিল, তুই বালতি ফেলে চুপচাপ দাঁড়িয়েছিলি কেন? আমি বললাম, পরে বলবো বন্ধু। তখন আমি হুজুরের নিয়ম অনুসারে কুয়া থেকে পানি তুলতে পারিনি, তাই আমি পুনরায় আবার কুয়াতে বালতি ফেললাম। ঠিক আগের মতো মনে হলো কে যেন আমার গলা চেপে ধরেছে, আর সেই দিকে আমি ভ্রুক্ষেপ না করে নিজের মায়ের কথা চিন্তা করে কুয়া থেকে পানি তুলে নেই। কুয়োর পানি নেওয়ার পর আমার শরীরে আরো বেশি ঝিম ধরে যায়, মাথা ঘুরতে থাকে, আরো শরীর ভারী হয়ে যায়। তারপরে চলে গেলাম 7 গাছের 14টা কাঁটা তুলতে। তখন হলো আরেক বিপত্তি। আমি যেই কাঁটা তুলতে যাই সেই আমার হাতে কাঁটা ফুটে যায় এবং রক্ত বের হয়। পরে অনেক কষ্টে 14টি কাঁটাই তুলেছি, কিন্তু প্রতিটি কাঁটা তুলতে গিয়ে আমার হাতে প্রতিবার অর্থাৎ 14 বার ফুটা হয়েছে, রক্ত ঝরেছে। আমি ভাবছিলাম এত সাবধানতার সহিত কাঁটা তোলার পরও কেন আমার হাতে কাঁটা ফুটলো। সবকিছু শেষ করে ফারুকের বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে রাজশাহীর দিকে রওনা দিলাম। যেতে যেতে আমার শরীর আরো বেশি ভারী হয়ে যাচ্ছিল। গাড়িতে ওঠার পরে আমার মনে হচ্ছিল শরীরে কোনো শক্তি নেই। সবকিছু একটা ব্যাগেই রেখেছিলাম, আমার কাছে না রেখে ফারুকের কাছে রেখে দিলাম। তারপরে কোনো রকমে আমি বাসাতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। বলে রাখি, আমার রুমে কয়েকটি হ্যাঙ্গার আছে যেখানে আমি ইলেকট্রিক্যাল জ্যাক বা কারেন্টের তারগুলোকে রাখি। তো যখন আমার চোখে ঘুম ঘুম ভাব, ঠিক তখনই হ্যাঙ্গার থেকে তারগুলো একটা একটা করে পড়ে যেতে লাগলো। আমি খুব ভয় পেয়ে নিজের রুম থেকে বের হয়ে সামিউল ভাইয়ের রুমের দিকে যাই। তাকে গিয়ে সবকিছু বলি। ভাই আমাকে বলল, আজকে তোকে তোর রুমে ঘুমাতে হবে না, তুই আমার সাথে ঘুমাস। আমি সামিউল ভাইয়ের কথা অনুসারে ভাইয়ের রুমে ঘুমিয়ে যাই। আমি তার পরের দিন যাই পদ্মা নদীর স্রোতের পানি আনতে। পদ্মা নদীতে সামিউল ভাইয়ের সাথে যাই। নদীর ধারে একটা নৌকা মাথা ছিল। আমি নৌকা দেখে নৌকার মাথায় এসে নিচু হয়ে হুজুরের বলা নিয়ম অনুসারে পানি নিতে যাব। ঠিক তখনই নৌকাটা দুলছিল, নিজেকে ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল পড়ে যাব। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে নৌকা নড়া থেমে যায় এবং আমি পানি নিয়ে উপরে চলে আসি। আমি এসে সামিউল ভাইকে বললাম, নৌকা এমন ভাবে নড়ছিল কেন? একটু হলে তো পড়ে যেতাম। তখন ভাই যা বলল সেটা শুনে আমি শকড হয়ে গেলাম। ভাই বলল, তুই নৌকাতে যাওয়ার পর পানির ঢেউ কেমন যেন কমে আসলো, আর নৌকা একদম স্বাভাবিক ছিল, একটুও নড়েনি। আমি ভাইয়ের কথা শুনে ভাবতে লাগলাম, আমি তো নৌকা নড়ার জন্য পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু সামিউল ভাই এসব কি বলছে? এরপরে সেদিন বিকেলেই যাই বড় পুকুরের পানি আনতে। একাই গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। পরে বৃহস্পতিবারে আমরা আবার হুজুরের কাছে যাই। তাকে সেদিন রাতের কথা বলি এবং হুজুর যেগুলো নিয়ে আসতে বলেছিল সেগুলো তাকে সবকিছু দিয়ে আসি, এবং তিনি আমাকে বলেন, আপনি পরের রবিবারে একান্তে আমার সাথে দেখা করবেন। আরো একটা কথা বলে দিলেন যে যতদিন সবকিছু সমাধান না হচ্ছে আপনি একা একা থাকবেন না। আমি হুজুরের কথা শুনে চলে আসলাম। পরের রবিবারে হুজুরের কাছে গেলে হুজুরকে পাইনি। একদিন হুজুর বলেছেন, আমি ব্যস্ত আছি, এই দিন এসো। এইভাবে প্রায় 2 সপ্তাহ পরে হুজুর আমাকে কল দেন এবং আমাকে যেতে বলেন। আমি হুজুরের ওখানে গেলে হুজুর আমাকে কিছু জিনিস দেন এবং সেগুলো একটা মাটির হাঁড়িতে রেখে সুন্দর করে দোয়া পড়ে ফু দিয়ে ঢাকনা আটকিয়ে নিয়ে বাড়ির মাটির নিচে পুঁতে দিতে বলেন। বলে রাখি, আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, তাই আমি প্রায় সকল দোয়া পারি। হুজুরের কাছ থেকে বাসায় চলে আসলাম এবং আম্মুর থেকে বাকি সব উপকরণ নিয়ে মাটির হাঁড়ির মধ্যে সব রেখে দোয়া পড়ে সেই মাটির হাঁড়িটি পুঁতে দিই। এই সব করার পরে আম্মু কিছুদিন ভালো ছিল। আম্মু ঠিক মতো ওষুধ খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আম্মুর অবস্থা খারাপ হয়ে যায়। আমার আগের মতো সমস্যা দেখা দেয়। আমি হুজুরকে কল করি, হুজুর বলেন ব্যস্ত আছি, ওই দিন আসো। এইভাবে হুজুরও আমার বাড়িতে আসেন নাই। আমার আম্মু এখনো সুস্থ হয়নি। দোয়া চাই আমার আম্মুর জন্য, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা। ঘটনাটি একদম সত্য। বিশ্বাস করা না করা এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে ঘটে যাওয়া এটাই প্রথম ঘটনা। আমি পুতুলের ছবি ইমেল করে আপনাদের দিয়ে দেব। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার মনে হয় যে এই ঘটনার শেষাংশটা আমরা অল্প কিছুদিনের মধ্যে জানতে পারবো, কারণ ঘটনাটি আমার কাছে মনে হচ্ছে এখানে শেষ না। এর ভেতরে আরো অনেক ধরনের কাহিনী লুকিয়ে আছে। সেই কাহিনীগুলো আমরা জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। অনেকেই জিজ্ঞেস করেন যে অডিও ক্লিপ পাঠাবো কিভাবে। অডিও ক্লিপ পাঠানো খুব সহজ একটা পদ্ধতি আছে। আপনি যদি আপনার ফোনে যে রেকর্ড করার অপশনটি আছে সেই রেকর্ড অপশনে যান এবং সেখান থেকে একটা ফাইল রেকর্ড করেন, সেটা যদি মেইলে অর্থাৎ ইমেইলের মাধ্যমে অ্যাটাচ করে পাঠিয়ে দেন তাহলে হয়ে যাবে। যদি আপনার পুরো ব্যাপারটা বুঝতে সমস্যা হয় তাহলে বোঝেন এরকম কারোর সাথে আপনি যোগাযোগ করেও এই কাজটি সেরে নিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আপনাদের চমৎকার অডিও ক্লিপের অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনি সবসময় ভালো থাকেন সেই দোয়াই করি। প্রথমেই রাসেল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে গত ৬৩তম এপিসোডে আমার একটা ঘটনা প্রচারিত হয়েছিল ভয়ঙ্কর অবয়ব নামে। তো এরপরে লম্বা একটা সময় আসলে প্রত্যেকটা এপিসোডই শোনা হয়, কিন্তু আসলে সময় করে উঠতে পারিনি, তাই ঘটনা আর পাঠানো হয়নি। তো আজকে বসলাম একটা ঘটনা রেকর্ডিং করার জন্য। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই ২০০৫-৬ সালের দিকের ঘটনা। ঘটনাটা আমার সাথে এবং আমার একটা বন্ধু ছিল, আমাদের দুজনের সাথেই ঘটা। আর ঘটনাটা ঘটেছিল হচ্ছে কক্সবাজারে। তো রাসেল ভাই সবাই মোটামুটি এই ব্যাপারটা জানেন যে ২০০৫-৬ সালের ওই সময়টার যে কক্সবাজার আর বর্তমানের কক্সবাজার, দুইটার চিত্রটা আসলে একরকম না। তখন এত হোটেল ছিল না, এত ঘনবসতি এগুলা ছিল না। তো রাসেল ভাই আমরা ৪ বন্ধু মিলে ওই সময় আমরা কক্সবাজারে যাই ঘোরার জন্য। তো তখন আমরা কক্সবাজারে হোটেল ডায়মন্ড গেস্ট হাউস যেটা ছিল একেবারে পশ্চিম দিকে, এটাই ছিল শেষ হোটেল। এরপর থেকে লাবণী পয়েন্টের যে বিচ দেখা যেত। তা আমরা ওই হোটেলে উঠি। তো রীতিমতো সারাদিন পার হওয়ার পরে আমরা একটা প্ল্যান করলাম যে রাতে সারা রাত্র যে সময়টা এটা আমরা বিচের মধ্যে কাটাবো, সমুদ্র বিচে আজকে সারা রাত্র থাকবো, সেখানে আমরা আনন্দ করব। তো সারাদিন পার হওয়ার পরে যখন প্রায় রাত্র খাওয়া দাওয়া শেষ করে 11:30 তখন বাজে প্রায়, তো আমরা প্রস্তুতি নিয়ে বিচের উদ্দেশ্যে বের হলাম, বিচে গেলাম। কিন্তু আমরা বিচে যেয়ে দেখি যে বিচের মধ্যে মানে কোনো মানুষই বলতে নেই, পুরা বিচই মানুষ শূন্য। ওই সময় এত অবশ্য মানুষের জটলাও ছিল না কক্সবাজারে। তো রাসেল ভাই তখন আমরা চিন্তা করলাম যে আসলে সারা রাত্র আমরা বিচের মধ্যে থাকবো, তো দাঁড়িয়ে থাকা তো সম্ভব না। যদি সিটগুলা হয়, একটা বা দুইটা সিট হইলে হয়তো আমরা একটু বসে সময়টা কাটাতে পারতাম। তো আমরা ওই জন্য মানে সিট খোঁজা শুরু করলাম। তো সিট যারা ভাড়া দেয়, সিটের যে লোক যারা, তারাও ওই সময় নিয়ে চলে গেছে। সিটগুলো অনেকটা সমুদ্র থেকে অনেকটা উপরে রাখা বাস করে করে। তো তখন আমরা দেখলাম যে সিটের পাশে একটা লোক শোয়া। তো আমরা তাকে প্রশ্ন করলাম যে আঙ্কেল, সিটগুলা কি আপনার? সিটগুলা কি ভাড়া হবে কিনা? তো ওই লোক বললো যে আসলে এত রাতেও সিট ভাড়া হয় না ওইভাবে, তো সিট ভাড়া দিতে পারি, সিটগুলো আপনাদের নিজেরা নিয়ে যাবেন, আবার আপনারা নিজেরা দিয়ে যাবেন, তাইলে আমি ভাড়া দিতে পারি। তা আমরা বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমরা রাজি হয়ে যাই। যে ভাড়া কত? তো বললো যে প্রতি সিট সারা রাতের জন্য 50 টাকা করে ভাড়া। তো 100 টাকা দিয়ে আমরা 2টা সিট নিই। সিটগুলো নিয়ে আমরা একটু সমুদ্রের কাছাকাছি নিয়ে সেখানে আমরা বেশ কিছুটা সময় বসি। তো পুরা বিচের মধ্যে বলতে গেলে আমরা 4 জন, আর একটু দূরে একটা ছেলে একটা মেয়ে ছিল, এছাড়া আর কোনো লোকই ওই সময় পুরা বিচের মধ্যে ছিল না। আকাশে পূর্ণিমা ছিল, সুন্দর একটা পরিবেশ। তো রাত্র তখন প্রায় 2টা বা 2:30 বাজে এরকম। ওই সময় আমাদের সাথে থাকা আমাদের এক ফ্রেন্ড, ও বললো যে আসলে আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি হলে ভালো হতো। তো আমরা ভাবলাম যে আসলে এই সময় পানি কোথায় পাবো, বিচের এদিকে কোনো দোকান বা কোনো কিছুই খোলা নেই। তো আমি আর আমার ওই 4 জনের মধ্যে আরেকটা ফ্রেন্ড, আমরা বললাম যে আসলে সবাই একসাথে যাওয়া দরকার নেই, তোমরা থাকো, আমরা দেখি যদি কোনো দোকান খোলা পাই অথবা হোটেলের ওই দিক থেকে আমরা একটু পানি সংগ্রহ করে নিয়ে আসি, তোমরা এখানে বসো, আমরা আসতেছি। তো এই কথা বলে আমরা ওইখান থেকে বিদায় নিয়ে বিচের যে অংশ এটা পার হয়ে রাস্তায় উঠি। হোটেল কল্লোলের এই দিকটা থেকে একটু সামনে যখন আমরা আসা শুরু করি রাসেল ভাই, তখন আমরা আকাশের পূর্ণিমার চাঁদ ছিল আর রাস্তার মোটামুটি একটা লাইট ছিল, একটা লাইট জ্বলতেছিল তখন।
তো তখন আমরা ওই আলোতে দেখলাম যে রাস্তার মধ্যে প্রায় 30-35টা কুকুর হবে, এরা খুব একটা গোলমাল করতেছে। তো আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে এত রাতে এই রাস্তার মধ্যে 30-35টা কুকুর, রাস্তাটা কিভাবে পার হবো, আর আসলে এগুলো কি স্বাভাবিক কোনো বিষয় কিনা, এটা নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। তো আমরা একটু হাঁটি, আবার একটু দাঁড়ালাম যে আসলে বিষয়টা কি করি, কি করা যায়। তো আমার ওই ফ্রেন্ডটা ওর সাথে ছিল, ও বলতেছে যে আসলে এটা তো স্বাভাবিক কোনো বিষয় মনে হচ্ছে না, এখন আমরা কি করতে পারি, পানিও নেওয়া দরকার। তো আমরা তখন দাঁড়িয়েছিলাম রাসেল ভাই, মুহূর্তের কিছু পরেই দেখলাম যে আসলে এই কুকুরগুলার একটু দূর থেকে একটা কালো অস্বাভাবিক আকৃতির, মানে ওইটা হচ্ছে অনেক বড় সাইজের একটা কুকুর। সাধারণত কোনো কুকুর আমি কোনো সময় এরকম এত বড় সাইজের কুকুর আমার জীবনে আমি আগে পরে কোনো সময় দেখিনি। তো সম্পূর্ণ কালো কুচকুচে একটা কুকুর ওই দিক থেকে আসলো। ওই কুকুরটাকে দেখার পরে এই কুকুরগুলা সব মানে বলতে গেলে 1 মিনিটের মধ্যে ভ্যানিশ। এই কুকুরগুলা কোনো কুকুর আর মানে 1 মিনিটের মধ্যে দেখলাম যে কোনো কুকুরই এখানে নেই, কুকুরের শব্দ নেই, কোনো কুকুর নেই, হট্টগোল নেই, শুধুমাত্র ওই কালো কুকুরটাই ওইখানে আছে। তো তখন আমরা মানে ভাবলাম যে আসলে আমরা কি করব, এই আমাদের তো পানি তো আনতে হবে। তো আমরা দোয়া দুরুদ পরে আমরা আমাদের মতো যাই, এইটার মতো যাক, এটা আমাদের দেখার বিষয় না। আমরা একটু সাহস করে সামনে এগোতে থাকলাম। ওই কুকুরটাও আমাদেরকে ক্রস করতেছিল। তো একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে একটা লাঠি টাইপের কিছু যদি হয় তো সেটা মনে হয় যে সাথে রাখলে জিনিসটা ভালো হয়। তো আমি রাস্তার পাশে একটা বাঁশের যে ছোট একটা অংশ এরকম একটা পেলাম, তো সেটা আমি নিতে গেলাম। তো আমার ওই ফ্রেন্ডটা আমাকে নিষেধ করলো, বললো যে না তুমি এটা নিও না, সমস্যা আছে, এটা নেওয়া যাবে না, তুমি এটা রাখো, এটা নিও না, আমরা আমাদের মতো যাই। তো যে কথা ঠিক আছে, আমরা দোয়া দুরুদ পড়তে 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 একটু সামনে এগোলাম। বার্মিজ মার্কেট থেকে হোটেলগুলার আসার যে মোড়ের কিছুটা কাছাকাছি আসার পরে আমি আবার একটু পিছনে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আসলে কুকুরটা আমাদেরকে ফলো করতেছে এবং আমাদের পিছন পিছনে আসতেছে। তো ঠিক আছে, বুঝতে পারলাম যে আসলে এটা কোনো স্বাভাবিক কোনো বিষয় আমাদের সাথে ঘটতেছে না, এটা নিশ্চয়ই হয়তো অন্য কোনো ভিন্ন টাইপের কিছু একটা হবে। তো আমরা বার্মিজ মার্কেটের মোড়ের ওই দিকটা যাওয়ার পরে দেখলাম একটা খালি রিক্সা, অন্ধকারের ওই দিক থেকে একটা মানে বাম সাইডটা পুরোই অন্ধকার ছিল রাস্তাটা, ওই দিক থেকে একটা রিক্সা আসলো। তো এত রাতে একটা খালি রিক্সা, আমরাও একটু মানে হলাম। আমরা আর কোনো কথা না বলে আমরা বললাম মামা আমাদের একটু সামনে নিয়ে যান, এই কথা বলে আমরা আর কিছুই না বলে আমরা লাফ দিয়ে রিক্সায় উঠে গেলাম। তো রিক্সায় উঠে বললাম যে আমরা, বললো মামা কোথায় যাবেন, বললাম একটু সামনে মামা, আমাদের হোটেলের এখানে নামান। তো পরে রিক্সায় উঠে পিছনে তাকালাম, আমাদের জাস্ট একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের রিক্সাটাও চলতেছে, ওই কালো কুকুরটাও আমাদের পিছন পিছনে আসতেছে। তো আস্তে 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 দেখতেছি, আমিও ফলো করতেছি যে এটা যে আমাদের সাথে মানে একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের পিছন পিছনে আমাদেরকে ফলো করতেছে, এটা আমি একদম নিশ্চিতভাবে আমরা বুঝতে পারতেছি। আমার ওই ফ্রেন্ডটা পুরা চুপ, ও কোনো কথাই বলতেছে না। তো আমরা আস্তে 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 যখন হোটেল ডায়মন্ড গেস্ট হাউসের এখানে মানে প্রায় ওই হোটেলের গেস্ট হাউসের যে আলোটা রাস্তায় ছিল, আমরা আলোটার মধ্যে জাস্ট আসলাম। আলোতে এসে পিছনে তাকিয়ে দেখি কোনো কুকুর টুকুর কোনো কিছু নেই, মানে অন্ধকার যে যতটুকু ছিল রাস্তাটা, ওই কুকুরটা আমাদেরকে ফলো করতেছিল। যখনই আমরা বাতির আলোতে আসলাম দেখলাম যে না, আর রাস্তাটা তো পুরো একেবারে সোজা, কুকুর ওইখানে আর কোনো কুকুরের কোনো অস্তিত্ব, কোনো চিহ্ন আমরা আর পেলাম না। তো ওইখানে আমি নামলাম, নামার পরে তো একটা মানে যে একটা মানসিক একটা চাপ, ভয় কাজ করতেছিল, ওইটা অনেকটা একটু স্বাভাবিক। তো পরে হোটেলের সামনের লোকদেরকে বললাম যে ভাই পানি কোথায় পাওয়া যাবে, তো বললো যে একটু সামনে যান, ওখানে একটা দোকান আছে কনফেকশনারি, ওইটা খোলা পাবেন, ওইখানে পানি পাবেন। তো পরে আমরা পানি নিলাম, পানি নিয়ে আমরা ওই রিক্সা দিয়েই বললাম মামা আমাদেরকে একটু বিচে দিয়ে আসেন। তো আমরা বিচের এখানে আসলাম, বিচে এসে আমাদের ওই যে 2 বন্ধু বিচে ছিল ওদের সাথে দেখা করলাম। তো পরে হলো আমার ওই যে বন্ধুটা আমার সাথে ছিল, ও আমাকে যেটা বলে সেটা শোনার পর আমি আরো বেশি আসলে অবাক হয়েছি। তো ও বললো যে আসলে হাবিব, এই যে ঘটনাটা হয়েছে আমাদের সাথে, বিষয় হলো এই কুকুরটা, এটার সাথে আমার প্রতিদিনই দেখা হয়, এটার সাথে আমার প্রতিদিনই দেখা হয়। যখন আমি নারায়ণগঞ্জে থাকি তখনও রাত্রে কোনো না কোনো একটা সময় এটা আমার সাথে সাক্ষাৎ করে, আর আমি যদি বাইরে কোথাও যাই তো সেটাও সেই সময় এটা আমার সাথে সাক্ষাৎ করে। তো আমি এই জন্য আসলে এই হুজুর কবিরাজ এগুলো দেখিয়েছি। এটা মূলত হচ্ছে আমি যখন, ও বলতেছে ওর ভাষ্য মতে আর কি, ও যখন এসএসসি পরীক্ষার আগে রাত জেগে পড়তো জানালা খুলে, তো ওর রুমের একটু সামনে একটা বাহিরে একটা বাথরুম ছিল।
তো ওই দিকটা একটা পথ ছিল, এই ধরনের কোন একটা জিন বা কিছু খারাপ কিছু একটা যাতায়াত করতো, তো ওকে ওইখান থেকে দেখে এবং ওর প্রতি হচ্ছে এটা একটা আসর বলেন বা পজেস্ট বলেন, এরকম একটা বিষয় হয়। এরপর থেকে এইটা প্রতিদিনই নাকি ওর সাথে কোনো না কোনো সময় দেখা করে। তো এই হচ্ছে ঘটনা। আমি এটা শোনার পর আরো বেশি আসলে মানে হলাম যে আসলে ও ব্যাপারটা আগে থেকেই জানতো বা এরকম একটা কিছু। তো রাসেল ভাই হচ্ছে আমাদের কক্সবাজারের ঘটনা। তো ধন্যবাদ রাসেল ভাই। যদি ঘটনাটি সিলেক্ট হয় আশা করি প্রচার হবে। আর ইনশাল্লাহ আরেকটা ঘটনা আছে রাসেল ভাই, ওইটা আমি আগামী সপ্তাহে আবার সময় করে ইনশাল্লাহ পাঠাবো। ভালো থাকবেন। বুট.com এর সকল লিসেনারদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশরীরী দেখতে পাবে না গো, এত কাল ধরে শুনছ, দেখে পাও না তো। Voot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। যেহেতু কেউ আমাদের শোয়ের মাঝখানে বাড়তি কথা পছন্দ করেন না, সুতরাং আমি কথা না বাড়িয়েই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতাবৃন্দ। জানি আপনারা সবাই ভালো থাকেন এবং সবসময় ভালোর তলে। আমি 2010 থেকে আপনার সাথে আছি। ভূত FM এবং ভূত.com এর সবগুলো এপিসোড মনোযোগ দিয়ে শুনেছি। ভূত FM এর এপিসোডগুলো আমার খুব ভালো লাগতো শুনতে। আমি যে এপিসোড মিস করতাম পরে সেগুলো ডাউনলোড করে শুনতাম। এর আগে আমি কখনো ইমেল পাঠাইনি, এটা আমার প্রথম ইমেল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন প্লিজ। লেখায় কোনো ভুল থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাম নয়ন আহমেদ, গাইবান্ধা জেলার বালিয়াখালী আমার গ্রাম। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমাদের গ্রামের ছোট থেকে বড় সবাই জানে, সবার মুখে মুখে রয়েছে ঘটনাটি। আমাদের গ্রামে এসে যে কারো কাছে ঘটনাটি জানতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের দাদু ভাইয়ের সাথে ঘটা। আমি আমার দাদু ভাইয়ের ভাষ্যমতেই বলছি। সময়টা 1970 সালের আগে। আমি কিছুদিন আগে বিয়ে করেছি। আমার পেশা ছিল গরুর গাড়ি চালানো। সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাজ করতাম। দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে গরুর গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। দুপুর থেকে রাত 9টা পর্যন্ত গাড়ি চালাতাম। ভালো ইনকাম ছিল আমার। একদিন আমার বউ তার বাবার বাসায় যাবে। আমি দুপুর পর্যন্ত কাজ করি। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে তাকে নিয়ে রওনা হলাম বাবার বাসার থেকে। আমার বাবার বাসা থেকে 5টা গ্রাম পর আমার শ্বশুর বাড়ি। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেল সেই বাড়িতে পৌঁছাতে। সেই সময় মোবাইল ফোন ছিল না, সেই কারণে আমরা আগে থেকে জানিয়ে যাব যে আমরা বাসায় যাচ্ছি এমন কোনো ব্যবস্থা ছিল না। নতুন জামাই আসছে, বাসায় কিছু ভালো মন্দ তো খাওয়াতে হবে। আমি অবশ্য খেতে চাচ্ছিলাম না, কারণ আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। কিন্তু আমাকে না খেয়ে কেউ আসতে দেবে না। খাওয়া শেষ হতে হতে রাত 8টা পার হয়ে গেল। আমার আবার বাসায় ফেরত আসতে হবে, কেননা আমার বাবা তখন বেঁচে ছিলেন না। বাসায় আমার মা ও ছোট 3 ভাই ছিল। সে সময় এলাকায় খুব ডাকাতি হতো। আমাদের বাড়িতে এর আগেও ডাকাতি হয়েছে। তাই ভাবলাম যেভাবে হোক আমাকে বাসায় যেতে হবে। যদিও কেউ আসতে দিচ্ছিল না, তারপরে আমি থাকলাম না, চলে আসলাম। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে বের হলাম। একটু হেঁটে এসে রাস্তায় দাঁড়ালাম। দেখলাম চারপাশে লোকজন কেউ নেই। মাঝে মধ্যে 2-1টা গাড়ি আসছে, সেগুলো আবার আমাদের এই রাস্তায় আসবে না। প্রায় আধা ঘন্টা পর যখন কোনো গাড়ি পাচ্ছি না, তখন ভাবলাম যে শ্বশুরবাড়ি ফেরত যাই। যাক, কপাল ভালো, শেষে একটা রিক্সা আসলো। তাও আমাদের গ্রাম থেকে 1 গ্রাম আগে পর্যন্ত আসবে। কি আর করা, উঠলাম রিক্সাতে। রিক্সাওয়ালার সাথে গল্প করতে করতে কখন যে এসে পৌঁছালাম তা বলতে পারলাম না। যখন ওখানে আমাকে নামিয়ে দেয় তখন হয়তোবা 9টা পার হয়ে 10টার মতো বাজে। কাউকে না দেখতে পেয়ে সামনে হাঁটতে লাগলাম। ভাবলাম যদি কোনো গরুর গাড়ি পাই তো চলে যাব। জানি এখন কোনো গরুর গাড়ি পাওয়া যাবে না।
আমি যেহেতু গরুর গাড়ি চালাই, সুতরাং কোন সময় গাড়ি পাওয়া যায় আর কোন সময় গাড়ি পাওয়া যায় না এটা আমার ভালোই জানা আছে। তারপরেও একটা আশা ছিল যে আমার সাথে কোনো গাড়িওয়ালাকে পাবো আমি। এখানে একটা কথা আছে, আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য এই রাস্তায় এখন কি কি পড়ে সেটা একটু বলি। আমি যেখানে নামলাম এখানে কিছু ঘনবসতি বাড়ি, 10 মিনিট হাঁটলে এই বাড়িগুলো পার হয়ে যাব। তারপর বিশাল একটা ধান ক্ষেত, খোলা মাঠ, সেই মাঠের ঠিক মাঝখান দিয়ে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। ছোট্ট একটি নদী এসে রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে। ওইখানে একটি শ্মশানঘাট, শ্মশানঘাটের ওপরে বিশাল একটা বটগাছ। বটগাছটি এত পুরনো যে গাছটার পাতা, শেকড়, ডাল দিয়ে ভরে গেছে। দিনের বেলায়ও এই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। এবং নদীর ওপর দিয়ে একটি ব্রিজ। ওই গ্রামের বাড়িগুলো থেকে আমাদের গ্রামের বাড়িগুলোর মাঝখানে 1 কিলো ফাঁকা রাস্তা। তাহলে বুঝতেই পারছেন যে ওই জায়গাটা কিরকম একটা ভয়ানক জায়গা হতে পারে। তো ঘটনায় চলে আসি। আমি হাঁটছি তো হাঁটছি, বুঝলাম যে আজকে আর কোনো গাড়ি পাওয়া যাবে না। কি আর করার, আমার তো বাড়িতে যেতেই হবে। আমি আমার মতো যেতে লাগলাম। যতক্ষণ গ্রামের ভেতর বাড়িগুলোর কাছে ছিলাম ততক্ষণ কিছু মনে হয়নি। যখন বাড়িগুলো পার হয়ে খোলা মাঠে রাস্তায় আসলাম তখন কেন যেন একটু ভয় অনুভব করলাম। হয়তোবা চাঁদনি রাত ছিল, তাও চারিদিকে কিরকম নীরবতা, কোনো লোকজন দূরের কথা, কোনো প্রকার ঝিঝি পোকার আওয়াজও ঠিক মতো শোনা যাচ্ছে না। হঠাৎ দেখি আমার পেছন থেকে একটি গরুর গাড়ি আসলো। আমার কাছে এসে আমাকে বলছে, আব্দুল ভাই গাড়িতে ওঠেন, আমি আপনাদের বাড়ির দিকে যাচ্ছি। আমি তো অবাক, এই সময় কোনো গরুর গাড়ি তো আসার কথা না। তারপরও আমাকে কিভাবে চেনে আমি সেটাও বুঝতে পারছি না। আমি তাকে চিনি না, তার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, তারপরও বোঝা যাচ্ছে তাকে আমি চিনি না। সে বলছে, ভাই আমাকে চিনবেন না, আমি আপনাদের গ্রামের ওই পাশের গ্রামের, ওঠেন আপনাকে নামিয়ে দেব। অত কিছু ভাবলাম না। এই সময় গাড়ি পেয়েছি এমন একটা জায়গায়, এই জায়গাটা কোনো রকমের পার হতে পারলেই বেঁচে যাই। আমি গরুর গাড়ির পেছনে উঠে বসলাম। গাড়ি চলছে। আমি উঠে অনেক কথা জানতে চাইলাম, কিন্তু সে কোনো কথার উত্তর দিচ্ছে না। তার থেকে নাম, বাড়ি কোথায় জানতে চাচ্ছি, কিন্তু সে কিরকম একটি গম্ভীর ভাষায় বলল, ভাই চুপ করে বসে থাকেন না কেন, আমার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। আমি বললাম, ভাই আমার উপকার করছেন তাই আপনার নামটা জেনে রাখি, বাসা কোথায় একটু জেনে রাখি, ভবিষ্যতে আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি। রাগান্বিত হয়ে সে আমাকে বলে, কথা বলিস না, আমার পরিচয় জানা লাগবে না, চুপ করে বসে থাক, আমাকে বিরক্ত করবি না। আমি আর কিছু বললাম না। যাক, আমরা যখন ব্রিজটা পার হয়ে বটগাছের নিচে আসলাম, হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিল। সে আমাকে কর্কশ কণ্ঠে বলে, আপনি একটু বসে থাকেন, আমি আসছি। বলেই বটগাছের নিচ দিয়ে শ্মশান ঘাটের দিকে যাচ্ছে। আমি বলছি, ভাই আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে যাবেন না, ওদিকে তো শ্মশান ঘাট। আমার কথা মনে হয় তার কানে যাচ্ছে না। সে যাচ্ছে তো যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল সে আসছে না। আমি কি করব বুঝতে পারছি না। ভাবলাম এভাবে বসে থাকা যাবে না, তাকে ডেকে নিয়ে যেতে হবে। আমি বটগাছের নিচ দিয়ে সামনে নেমে গেলাম, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। শুধু দেখলাম শ্মশান ঘাটে একটা চিতা সাজানো, আর তার সামনেই একটা খাটলিতে করে একটা লাশ পড়ে আছে। আমি কাউকে না দেখে খুব ভয় পেয়ে গেলাম। ওইটা দেখে ভাবছি রাস্তায় গাড়ির কাছে চলে যাব, কিন্তু কি যেন মনে হলো, কাছে গিয়ে দেখি না কার লাশ ওইটা। আস্তে আস্তে ভয়ে ভয়ে লাশটার কাছে গেলাম। গিয়ে মুখ থেকে কাপড়টা তুলবো, ভাবতে পারিনি আমার জন্য এত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। যেই কাপড়টা সরালাম, দেখলাম আসলে সেই লাশটা আমার নিজের। আমাকে দেখে লাশটি কেমন যেন হাসি মুখে তাকিয়ে রইল, আর আমাকে বলছিল, কিরে আব্দুল, আজকে তুই বাঁচবি না। আমি হতবাক হয়ে গেলাম। নিজের সামনে নিজের লাশ, আমার সমস্ত শরীরের শক্তি যেন চলে গেছে। আমি হাত পা কিছু নাড়াতে পারছি না, আমার শরীর যেন অবশ হয়ে আসছে। কোনো মতে নিজেকে সামলে এক দৌড় দিলাম গাড়ির উদ্দেশ্যে। কিন্তু কই, গাড়ির জায়গায় গাড়ি নেই, লোক নেই, সবকিছু কেমন হারিয়ে গেল। আমার আর বোঝার বাকি থাকলো না যে এগুলো সব ওই লাশটার কাজ। আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে বাড়ির দিকে চলে যাই। আমি বাড়ির দিকে দৌড় দিলাম, মনে হলো খুব জোরে বাতাস বইতে শুরু করেছে। বুঝলাম পেছনে বটগাছটির বড় বড় ডালগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমি আরো জোরে দৌড়াতে লাগলাম, কোনো দিকে না তাকিয়ে। পেছন থেকে যেন আপনজনের কণ্ঠস্বর ভেসে আসছে, তারা আমাকে ডাকছে। না, আমি দাঁড়াবো না, আমাকে দৌড়াতে হবে। আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। কিছুক্ষণ দৌড়ানোর পর আমার পা যেন কিছু একটা সাথে লেগে গেল, আমি পড়ে গেলাম। আমি যখন মাথা উঠে সামনে দেখলাম,